এর আগে আমরা আলোর প্রতিফলন আলোচনা করেছি। আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। তার আগে আমরা একটা জিনিস বলে নিই, প্রতিফলনের মতো প্রতিসরণ একটা আলোকীয় ঘটনা বা অপটিক্যাল ফেনোমেনন। একটা সারফেস থেকে আর একটা সারফেসে যখন লাইট এসে পড়ে তখন একসাথে তিনটা ঘটনা ঘটে। কি কি? প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। আমরা বলি রিফ্লেকশন, রিফ্র্যাকশন আর অ্যাবজর্পশন। তিনটে ঘটনাই ঘটে। এবার কোন ঘটনাটা বেশি মাত্রায় ঘটবে এবং কোন ঘটনাটা কম মাত্রায় ঘটবে সেটা নির্ভর করে হলো আমাদের যে প্রতিসরক মাধ্যম আছে বা প্রতিফলক তল আছে তার উপরে। ঠিক আছে? তো আমরা যদি সাধারণত আয়না নিই, খুব পাতলা আয়না নিই, তাহলে মেইনলি যে ঘটনাটা ঘটে সেটা হলো প্রতিফলন। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি যে আলো একদিকে আসছিল, এসে একটি প্রতিফলক তলে পড়লো, পড়ে আবার সেই প্রথম মাধ্যমে ফিরে চলে গেল। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এইবার একই রকম ভাবে আলো যদি এক মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমে এসে পড়ে, অন্য অপর কোনো মাধ্যমে বিভেদ তলে এসে পড়ে, ধরে নিলাম এটা বায়ু, এটা জল, তাহলে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাচ্ছিল, ধরলাম এটা পুকুরের একটা উপরিতল, এটা একটা পুকুরের উপরিতল, তাহলে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাচ্ছিল, যেতে যেতে যদি বায়ু এবং জল মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে, তাহলে এই আলোর কিছুটা অংশ অবশ্যই প্রতিফলিত হবে, কিছুটা অংশ অবশ্যই প্রতিফলিত হবে, সেজন্যই আমরা জলের মধ্যে নিজেদের ছায়া দেখতে পাই। কিছুটা অংশ শোষিত হবে এবং কিছুটা অংশ আবার এই জল মাধ্যমের মধ্যে দিয়ে চলে যাবে। এই জল মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। কি ঘটনা ঘটে? দেখা যাচ্ছে এখানে যে আলো যেই দিকে যাচ্ছিল ঠিক সেই দিকে যাচ্ছে না, সেই দিকের পরিবর্তনটা হচ্ছে। এই ঘটনাকেই বেসিক্যালি বলা হয় আলোর প্রতিসরণ। এবার আমরা একটু ডিটেলে দেখি। আমরা এখনই বললাম যে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমে, তাহলে আমাদের আগে ঘনত্ব বলতে হয়। ঘনত্ব মানে কি? আচ্ছা, ঘনত্ব মানে আমরা জানি যে একক আয়তনের ভরকে বলা হয় কোনো পদার্থের ঘনত্ব। মানে যেই পদার্থতে ইন্টারমলিকুলার স্পেসিং কম থাকে তার ঘনত্ব বেশি হবে, এবং যে পদার্থগুলোর মধ্যে ইন্টারমলিকুলার স্পেসিং বেশি থাকবে তাদের ঘনত্ব কম হবে। যেমন কেরোসিন, কেরোসিন কি জলের চেয়ে কম ঘন, কেরোসিনের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম, সেজন্য কি হয় কেরোসিন জলের মধ্যে ভাসে আমরা জানি। কিন্তু আমাদের এখানে যে ঘনত্বটা দেখতে হবে সেটা হলো আলোকীয় ঘনত্ব। আবার বলছি, কি ঘনত্ব দেখতে হবে আমাদের? আলোকীয় ঘনত্ব। আলোকীয় ঘনত্ব বা আমরা বলি ইংরেজিতে অপটিক্যাল ডেনসিটি। আলোকীয় ঘনত্ব এবং সাধারণত ঘনত্ব এক জিনিস নয়। যেমন যেই মাধ্যমের মধ্যে দিয়ে আলো বেশি বেগে প্রবাহিত হতে পারে সেটাকে বলা হয় আলো সাপেক্ষে লঘুতর মাধ্যম। দু রকমের হয় আলোকীয় ঘনত্ব, একটা হলো আলো সাপেক্ষে লঘু, একটা হয় লঘু মাধ্যম, একটা হয় ঘন মাধ্যম। আচ্ছা, লঘু মাধ্যমে কি, ঘন মাধ্যমে কি? লঘু আলোকীয় মাধ্যমে আলোর বেগ বেশি, আর ঘন মাধ্যমে কি হয়? আলোর বেগ কম। তাহলে যেমন ধরে নিলাম এটা বায়ু, উদাহরণ হিসেবে নিলাম বায়ু, এখানে ধরে নিলাম কাঁচ। এবার দেখা যাচ্ছে যে বায়ু সাপেক্ষে কাঁচ আলোকীয় ঘন মাধ্যম, অর্থাৎ বায়ুতে আলোর বেগ কাঁচের তুলনায় অনেক বেশি হবে। একটু আগে যেমন দেখছিলাম যে কেরোসিনের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম, কিন্তু কেরোসিনের আলোকীয় ঘনত্ব জলের আলোকীয় ঘনত্বের চেয়ে আবার বেশি হয়। যদি এখানে আমরা আলোকীয় লিখে নিই আর জলের আলোকীয় ঘনত্ব দেখে নিই, তাহলে এই চিহ্নটা কি হবে? পাল্টে যাবে। অর্থাৎ বোঝা গেল সাধারণ ঘনত্ব এবং আলোকীয় ঘনত্ব এক জিনিস নয়। আলোকীয় ঘনত্ব কেরোসিনের বেশি, অর্থাৎ এইখানে আলোর বেগ জলের চাইতে কম হবে। কেরোসিনে আলোর বেগ জলের চাইতে কম, কারণ কেরোসিন আলোকীয় ঘনতর মাধ্যম, কার তুলনায়? জলের তুলনায়। আচ্ছা, আলো সাপেক্ষে ঘনতর মাধ্যম এবং লঘুতর মাধ্যম আমরা বুঝলাম। এবার আমরা দেখে নিই আলোর প্রতিসরণ কাকে বলা হয়। সংজ্ঞাটা কিভাবে দিব? আলো এক মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে, ধরলাম এটা বায়ু, আবার বলছি বায়ু, এটা ধরলাম
কাঁচ বা জল অন্য কোনো যে কোনোটা ধরলেই হবে, মানে এই মাধ্যম আর এই মাধ্যম এক নয়, এটা মনে রাখতে হবে। আলো একটি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। যেমন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলো যাচ্ছিল, যাবার সময় এই হলো মাধ্যমের বিভেদ তল, এম প্রাইম ধরলাম বিভেদ তল, একটা তল যে তলটা কি করছে বায়ু এবং কাঁচকে আলাদা করছে। এখানে একটা কাঁচ রাখা আছে, এই মাধ্যমটা পুরোটাই কাঁচ, ধরে নিলাম এটা পুরোটাই কাঁচ, এর উপরের অংশটা পুরোটাই বায়ু। অর্থাৎ এই বিন্দুতে পড়ার পরে এ বি রশ্মি, আলোক রশ্মি বি বিন্দুতে পড়ার পরে কি হবে, তার দিক পরিবর্তন হবে। এবার যেহেতু এটা বায়ু আলোকীয় লঘু মাধ্যম এবং কাঁচ আলোকীয় ঘন মাধ্যম, তাহলে আমাদের জানতে হবে যে যখনই আলোক রশ্মি অপেক্ষাকৃত লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন কি হবে, এই বিন্দুতে যদি অভিলম্ব আমরা আঁকি তাহলে অভিলম্ব থেকে কাছাকাছি সরে আসবে। অর্থাৎ যদি এইখানে বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম না থাকতো তাহলে এই রশ্মিটা এই পথে চলে যেত। এইবার ঘন মাধ্যম থাকার কারণে কি হচ্ছে, এই রশ্মিটা এই পথে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসছে। এই হচ্ছে রশ্মির গতিপথ। যেখানে এন বি এন প্রাইমটা কি হচ্ছে, আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। আবার বলছি, এন বি এন প্রাইমটা হলো এই তলের উপরে অভিলম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই ক্ষেত্রে এ বি হলো আপতিত রশ্মি এবং বিসি হলো প্রতিসৃত রশ্মি। এ বি আমরা বলছি কি হবে, আপতিত রশ্মি, বিসি প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত না কিন্তু প্রতিসৃত, কারণ এখানে প্রতিসরণ ঘটছে, ইনসিডেন্ট রে রিফ্র্যাক্টেড রে। তাহলে এই যে কোণটা, আবার কোণ আমরা সবসময় কার সাথে দেখবো, অভিলম্বের সাথে দেখবো। আপতিত রশ্মির সাথে অভিলম্বের যে কোণটা সেটাকে বলবো আপতন কোণ, এবং প্রতিসৃত রশ্মি বা রিফ্র্যাক্টেড রের সাথে অভিলম্বের যে কোণটা সেটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বা প্রতিসরণ কোণ। এবার যদি ঘটনাটা অন্যরকম ভাবে ঘটে, যে কাঁচ থেকে বায়ু মাধ্যমে আলো আসছে, এটা বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব ধরলাম, এই হলো আমাদের আপতিত রশ্মি। যদি অন্য কোনো মাধ্যম না থাকতো অবশ্যই বোঝা যাচ্ছে এটা সোজা চলে যেত এই পথে, কিন্তু বায়ু মাধ্যম থাকার কারণে কি হবে, এই রশ্মিটার চ্যুতি ঘটবে, অর্থাৎ ডেভিয়েশন ঘটবে। যেহেতু কাঁচ হলো ঘন মাধ্যম বায়ু সাপেক্ষে এবং বায়ু হলো লঘু মাধ্যম, সেজন্য কি হবে, যখনই আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, প্রতিসরণ হওয়ার সময় তার অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এক্ষেত্রে এটা আপতিত রশ্মি এবি, বিসি হলো প্রতিসৃত রশ্মি। বোঝা যাচ্ছে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় অভিলম্বের দিকে সরে আসে প্রতিসৃত রশ্মি, এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। একই রকম ভাবে এটা হবে আপতন কোণ, এটা হবে প্রতিসরণ কোণ। আর একটা লাস্ট কেস হতে পারে, সেটা কি, যে অভিলম্ব লম্ব আপতনের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে আপতন কোণ I সমান 0 ডিগ্রি। এটা হলো দ্বিমাধ্যম বিভেদ তল, বায়ু, একই রকম ভাবে কাঁচ হতে পারে, জল হতে পারে, যে কোনো অন্য মাধ্যম হতে পারে, অভিলম্ব। এইবার যদি আপতিত রশ্মি এটাই হয়, অর্থাৎ লম্ব আপতন, এখানে I কত হচ্ছে 0 ডিগ্রি, এক্ষেত্রে আর বেগবে না, প্রতিসৃত রশ্মি একই পথে ফিরে চলে যাবে। তাহলে একমাত্র কখন লাইটের বেন্ডিং হয় না বা ব্যাকে না, যখন আপতন কোণ 0 ডিগ্রি হয়। আমরা আরেকবার প্রতিসরণের সংজ্ঞাটা করে নিই। কি বলছে প্রতিসরণের সংজ্ঞায়, প্রতিসরণ একটি আলোকীয় ঘটনা, যেখানে কি হচ্ছে, আলো এক মাধ্যম থেকে যাওয়ার সময় যেতে যেতে যদি অন্য ঘনত্বের বা ভিন্ন ঘনত্বের অন্য কোনো মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়, তাহলে অন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। অবশ্যই তির্যক আপতনের ক্ষেত্রে দিক পরিবর্তন হবে, লম্ব আপতনের ক্ষেত্রে কোনো রকম দিক পরিবর্তন হবে না। এবার আমরা প্রতিসরণ তো দেখলাম, এবার আমরা জানার চেষ্টা করি যে প্রতিসরণের কারণ কি, কেন বেঁকে যাচ্ছে। এক মাধ্যম থেকে যাওয়ার সময় যখন অন্য মাধ্যমে প্রবেশ করছে, তাহলে আলোক রশ্মির যে দিকের পরিবর্তন হচ্ছে তার কারণ কি? আলোক রশ্মির দিক পরিবর্তনের প্রধান কারণ হলো আলোর, প্রধান এবং একমাত্র কারণ হলো আলোর গতিবেগের পরিবর্তন।
অর্থাৎ আলো বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন বেগে বিস্তার লাভ করে। যেমন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি থাকে, কারণ বায়ু মাধ্যমে আলোর বেগ এবং শূন্য মাধ্যমে আলোর বেগ মোটামুটি কাছাকাছি হওয়াতে আমরা এই দুই মাধ্যমে আলোর বেগকে সমান সমান ধরে নিব। বেগটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে আলো মোটামুটি এই বেগে প্রবাহিত হয়। কিন্তু যদি সেটা কাঁচ হয়, কাঁচ মাধ্যমে কাঁচ মাধ্যমে আলোর বেগ হয় 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আলো একই বেগে যেতে পারে না। এটাই হলো আলোর প্রতিসরণের মুখ্য কারণ। আচ্ছা, কেন এরকম হয় আমরা একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নেব। যদি এটা সিলেবাসে নেই, তাও একটু জানার চেষ্টা করি যে কেন কিভাবে হচ্ছে, একটু আগ্রহের জন্য আমরা জানার চেষ্টা করি। ধরে নিলাম এটা হলো বায়ু এবং কাঁচ মাধ্যমে বিভেদ তল, বায়ু এবং কাঁচ মাধ্যমে বিভেদ তল। ধরে নিলাম এই আলোক রশ্মি দ্বয় এখানে এই বিভেদ তলে আপতিত হচ্ছে। আসলে যখন আমরা আলোক রশ্মির কথা বলি, রশ্মি আসলে বোঝায়, আমি আগেও বলছি, রশ্মি আসলে বোঝায় হলো আলোর তরঙ্গমুখের দিক। অর্থাৎ আমরা যদি এখানে সমতল তরঙ্গমুখ নিয়ে নিই, এগুলো ধরলাম তরঙ্গমুখ। আমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবো তরঙ্গমুখ কি। কতগুলো তরঙ্গমুখ এসে বায়ু এবং কাঁচ মাধ্যমে বিভেদ তলে এসে পড়ছে। দেখাই যাচ্ছে এই যে রশ্মিগুলো আছে, রশ্মির মাধ্যমে আমরা কি ধরি? রশ্মির মাধ্যমে ধরি আমরা হলো আলো যেদিকে প্রবাহিত হয় সেই তরঙ্গমুখ যেদিকে যাচ্ছে তার দিকটা। ধরলাম যে t = 0 সময়ে এরা এখানে এসে পৌঁছলো, t = 0 সময় এখানে এসে পৌঁছলো। এবার যেহেতু এটা বায়ু, তার প্রতিটা তরঙ্গমুখের বেগ নির্দিষ্ট থাকবে, একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, বেগ নির্দিষ্ট, ওরা একটা সময় পর পর স্পেসিং গুলো ঠিক থাকবে। এটা যখন t = 0 সময় আসলে এখানে পৌঁছলো। এইবার দেখাই যাচ্ছে যে সময় যত বাড়বে, ধরে নিলাম প্রথম অবস্থায় মাধ্যম ছিল না, এবার দেখো ধরে নিলাম যদি মাধ্যম না থাকতো তাহলে এইভাবে চলে যেত। এইবার যেহেতু এরা অন্য মাধ্যমে প্রবেশ করছে এই বিন্দু থেকে, তাহলে কিছুক্ষণ সময় পর দেখা যাবে যে যখন এই বিন্দুটা এই বিন্দুতে এসে উপস্থিত হলো, এই বিন্দুটা এই বিন্দুতে এসে উপস্থিত হলো, এই বিন্দুটা কিন্তু তখন আর এই বিন্দুতে এসে উপস্থিত হবে না। কারণ ধরলাম t = t1 সময়ে এ এখান থেকে এখানে আসলো, এ এখান থেকে এখানে আসলো, একই দূরত্ব আসবে, কারণ ততক্ষণ ওরা একই মাধ্যমের মধ্যে আছে, বায়ু মাধ্যমে আছে। তাহলে বায়ু মাধ্যমে এখান থেকে আসতে এখানে t1 সময় লাগলো, এখান থেকে এখানে আসতে t1 সময় লাগলো। কিন্তু ঠিক t1 সময়ই কাঁচ মাধ্যমেও এখান থেকে এত দূর আসবে না, কারণ কাঁচ হলো আলো সাপেক্ষে ঘনত্বের মাধ্যম। যখনই আলো ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন তার বেগ কমবে। যেহেতু বেগ কমবে তাহলে সমান সময়ের ব্যবধানে ও কম দূর যাবে। যেহেতু ওর বেগ কমছে, দেখা গেল এখানে না এসে কোথায় আসছে, এইখানে আসছে। আবার বলছি t1 সময়ে বায়ু মাধ্যমে একই দূর যাবে। আমরা আমাদের এক্সাম্পল ধরে নিই, আমাদের পাকা রাস্তার মধ্যে দিয়ে দৌড়তে দেওয়া হলো। এবার ধরলাম 5 মিনিট সময় আমি 100 মিটার যেতে পারি পাকা রাস্তার মধ্যে দিয়ে, কিন্তু 5 মিনিট সময় কাদার মধ্যে দিয়ে তো আমি 100 মিটার যেতে পারবো না, আমার বেগ কমে যাবে। তাই দেখো 0 টাইম ছিল এইখানে, t = t1 হলো যখন এখানে, তখনও এত দূর আসলো, একই পথ এইখানেও আসলো, কিন্তু যখনই এখান থেকে এখানে ঢুকছে তখন আরো বায়ুতে নেই, তখন কাছে ঢুকে যাচ্ছে। কাছে ঢোকার সময় কি হবে, ওর বেগ পরিবর্তন হয়ে যাবে, বেগ কমে যাবে, সেজন্য ও কি হবে, কম দূর যেতে পারবে। ঠিক আছে, একই রকম ভাবে এরাও কম দূর যাবে, এখানে আসার কথা ছিল কিন্তু এখানে আসবে না, এইভাবে আসবে, এও তাই এইভাবে আসবে, এও তাই এইভাবে আসবে। অর্থাৎ দেখাই যাচ্ছে এবারে রশ্মিটাকে যদি আমরা বাড়াই, এই রেখাগুলোর উপর যদি আমরা লম্ব নিই, এই রেখাগুলোর উপর লম্বটা কি হবে, এইরকম লম্ব হবে। এখানেও তাই, পরপর যদি বাড়াতে থাকে এরপরে, তাহলে লম্বগুলো আর এর সাথে লম্ব হবে না, এইভাবে এই লম্বটা এইভাবে আসবে। অর্থাৎ দেখাই গেল যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে আলোকীয় রশ্মি বা আলো তরঙ্গমুখ, বেগ কমে যাচ্ছে। বেগ কমার কারণে এরা কি হচ্ছে, অভিলম্বের দিকে সরে আসছে। দেখাই যাচ্ছে যদি এটা না থাকতো এই পথে যেত, অন্য কোনো মাধ্যম থাকার কারণে এই অভিলম্বের কাছে সরে আসছে। অর্থাৎ আলোর গতিবেগের পরিবর্তনই আলোর প্রতিসরণ হওয়ার বা আলোর রশ্মির যে বেগে যায় সেই বেকার প্রধান কারণ। এরপরে আমরা দেখব যে আলোর প্রতিসরণের সূত্রগুলো। প্রতিসরণের দুটো সূত্র আছে,
এক নম্বর সূত্র কি বলবে? প্রতিফলনের সূত্রের মতো, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, মনে রাখবে প্রতিফলিত বলবে না, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে আবার বলছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিমাধ্যম বিভেদ তল, এয়ার বা বায়ু, গ্লাস বা কাঁচ ধরে নিলাম, এটা হবে অপটিক্যালি রেয়ার বা লঘু মাধ্যম, এটা হবে ডেন্সার বা ঘন মাধ্যম। আলো এসে পড়ছে তির্যক ভাবে, অভিলম্ব আপতিত রশ্মি, এবি আপতিত রশ্মি, বিসি বিসি প্রতিসৃত রশ্মি, এন বি এন প্রাইম হলো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। প্রথম সূত্র অনুসারে এবি বিসি এবং এন বি এন প্রাইম একই সমতলে, যেমন এই ক্ষেত্রে এই হোয়াইট বোর্ডটার সমতলে অবস্থিত। এই গেল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলে? দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন একটা হলো ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, আমরা আগে দিচ্ছি, এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। অর্থাৎ এই হলো আপতন কোণ আই, এই হলো প্রতিসরণ কোণ আর। আমরা লিখতে পারি দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য, অর্থাৎ যেমন বায়ু এবং কাঁচ, ঠিক আছে, বায়ু এবং কাঁচ এখানে এক্ষেত্রে আমরা নিচ্ছি, আমরা লিখব মিউ। মিউ একটা গ্রিক লেটার, মিউ দিয়ে আমরা একটা জিনিসকে প্রকাশ করি, সেটা একটু পরে বলছি। মিউ সমান সমান আমরা লিখব সাইন আই বাই সাইন আর। সূত্রে কি বললাম? দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য, যেমন এখানে এই ক্ষেত্রে বায়ু এবং কাঁচ, একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে, এই যে আলোটা পড়ছে সেটা নির্দিষ্ট বর্ণ, যে কোনো একটা বর্ণ নিতে হবে, হয় লাল না হয় নীল, এরকম একটা নিতে হবে। আপতন কোণের সাইন, যেমন সাইন অফ আই, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক থাকে। প্রতিসরণ কোণটা কি? আর। প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সাইন আই বাই সাইন আর, সেটা থাকে ধ্রুবক, সেই ধ্রুবকটাই আমরা নাম দিই মিউ। এই মিউটাকে কি বলা হয়? মিউটাকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আবার বলছি, দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এটা কি থাকে? যদি শুরু থেকে বলি তাহলে বলবো এটা সমান সমান ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি? এই ধ্রুবকটার নাম দেওয়া হয়েছে মিউ। মিউটা কি? প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেহেতু প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমটা কি? এয়ার, এয়ারের জন্য আমরা এটা আগে লিখব। কার প্রতিসরাঙ্ক? গ্লাসের, এভাবে লেখা হয়। তাহলে এয়ার এর সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক হলো sin i বাই sin r। যদি আমরা জিওমেট্রিক্যালি এটাকে আঁকি এবং এখানে দেখি আমরা প্র্যাকটিক্যালি, তাহলে দেখব a mu g সমান সমান 1.5। আমরা আসছি একটু পরে। আচ্ছা, বোঝা গেল যদি সূত্রটি? এই যে মিউ, এটাকে বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের ফিজিক্যাল মিনিং হলো যে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাওয়ার সময় আলো কতটা বেগবে সেটা আমরা মিউ এর মান থেকে বুঝতে পারি। মিউ এর মান যত বেশি হবে এই আলোর রশ্মি তত বেশি বেগবে, সেটা অভিলম্বের দিকে হোক কি অভিলম্বের থেকে দূরে হোক। এই গেল প্রতিসরণের দুটো সূত্র। এরপর আমরা যেটা দেখব
সেটা হলো প্রতিসরণে তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম পরিবর্তন হয়। একটা সূত্র আমরা আগের ক্লাসে শিখছি, কি সূত্র? ভি সমান সমান ল্যামডা ইনটু নিউ। ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। যে কোনো তরঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে ভি হলো বেগ, তরঙ্গের বেগ, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, নিউ না লেখা আমরা এফ লিখি, সুবিধা হবে। এফ হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক গুণ করলে আমরা তার বেগ পাই। এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান সমান ভি বাই ল্যামডা। অর্থাৎ যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক তার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। যেহেতু যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক তার উৎসের উপর নির্ভরশীল, আলোর কম্পাঙ্ক আলোর উৎসের উপর নির্ভরশীল, তাই এক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে আলোর কম্পাঙ্কের কোনো রকম পরিবর্তন হয় না। আর বলছি, প্রতিসরণের ক্ষেত্রে আলোর কম্পাঙ্কের কোনো রকম পরিবর্তন হয় না। কার পরিবর্তন হয়? আমরা জানি বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন, তাই ভি এর পরিবর্তন হয় এবং তার সাথে সাথে আমাদের ল্যামডাটারও পরিবর্তন হয়, যাতে এফ এর মানটা ফিক্সড থাকে। আবার বলছি, যেই মাধ্যমে আলোর বেগ ভি কম সেই মাধ্যমে ল্যামডার মান কমে যায়, এবং যেই মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমে ল্যামডার মানও বেড়ে যায়, যাতে করে ভি বাই ল্যামডা যে অনুপাতটা আছে সেই অনুপাতটা তরঙ্গের কম্পাঙ্কের সাথে সমান থাকে। এবার আমরা যে প্রতিসরাঙ্ক দেখলাম, প্রতিসরাঙ্কের সাথে আমরা বেগের রিলেশনগুলো দেখব। তো প্রতিসরাঙ্ক কি দেখলাম আমরা? যে আলোর রশ্মি একটা মাধ্যমের মধ্যে যেতে যেতে, ধরলাম এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, যেতে যেতে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমের পড়লে পরে সেই দুই মাধ্যমের বিভেদন থেকে তার দিক পরিবর্তন হয়। দুইটা হলো ঘন মাধ্যম, এক নম্বরটা হলো লঘু মাধ্যম। দিক পরিবর্তন হচ্ছে আই, এটা আর। এইবার এই যে সাইন আই বাই সাইন আর, এই অনুপাতটাকে বলা হয় হলো মিউ। মিউ মানে হলো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 1 মিউ 2। কেন 1 মিউ 2 বলবো? কারণ আলোক রশ্মি এক নম্বর মাধ্যম থেকে দুই নম্বর মাধ্যমে যাচ্ছে। তাহলে 1 মিউ 2টা কি হবে? সাইন আই, প্রথম মাধ্যমে আপতন কোণ এর সাইন, এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা হলো 1 মিউ 2। আমরা বলবো প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবার এর সাথে বেগের একটা সম্পর্ক আছে। তার আগে আরেকটা জিনিস বলে নিই, এই যে লঘু মাধ্যমটা, এই লঘু মাধ্যমটা যদি বায়ু হয়, কি শূন্যস্থান হয় বা ভ্যাকুয়াম হয়, তাহলে আমরা একটা প্রতিসরাঙ্ক পাবো। সেই ক্ষেত্রে আমাকে এক নম্বর মাধ্যমটা বলতে হবে না। যদি কোথাও শুধু লেখা থাকে যে মিউ জি, ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিব এই যে মাধ্যমটা, এই যে প্রতিসরাঙ্কের কথা বলছি, সেটা আমরা আগে কিছু দিইনি, অর্থাৎ এখানে হয় বায়ু আছে না শূন্যস্থান আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝে নিব শূন্য মাধ্যম সাপেক্ষে, অর্থাৎ বা বায়ু মাধ্যম সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্কের কথা বলছি। কিন্তু আমরা যদি লিখি জি মিউ ডাব্লিউ, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা ডাব্লিউ যদি ওয়াটার হয়, তাহলে আমরা জল মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা বলছি কার সাপেক্ষে? জি মানে গ্লাস বা কাচের সাপেক্ষে। যদি আগে কিছু না থাকে, আবার বলছি, যদি ডাইরেক্ট থাকে এরকম মিউ ডাব্লিউ, তাহলে বুঝতে হবে আমরা শুধুমাত্র ডাব্লিউটা ব্যবহার করছি, সাফিক্সটা ব্যবহার করছি, প্রিফিক্স ব্যবহার করছি না। তাহলে বুঝতে হবে আমরা শূন্য মাধ্যম সাপেক্ষে বা বায়ু মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কের কথা বলছি। এখানে আমরা শূন্য মাধ্যম সাপেক্ষে বা বায়ু মাধ্যম সাপেক্ষে গ্লাস বা কাচের প্রতিসরাঙ্কের কথা বলছি। কিন্তু এখানে আমরা গ্লাস মাধ্যম সাপেক্ষে, কাচ মাধ্যম সাপেক্ষে জলের প্রতিসরাঙ্কের কথা বলছি। এই যে প্রতিসরাঙ্কগুলো, এগুলোকে বলা হয় হলো পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, কাকে বলে পরম প্রতিসরাঙ্ক? যখন আমরা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষেই কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করব, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হবে পরম প্রতিসরাঙ্ক। সেখানে কোনো প্রিফিক্স থাকে না, তাহলে কোনো প্রিফিক্স নেই। আর কোন একটা নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে, এখানেও সাপেক্ষে হলো কার সাপেক্ষে? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষে। কিন্তু বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে যদি আমরা প্রতিসরাঙ্কের কথা বলি, যেমন এখানে গ্লাসের সাপেক্ষে ওয়াটারে বললাম, তাহলে এই প্রতিসরাঙ্ককে বলা হবে হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এবার আমরা বেগের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক একটু দেখে নিই। আচ্ছা, যেমন মিউ জি, আমরা এখনই দেখলাম মিউ জি অর্থ হলো
কাছে, জি মানে গ্লাস, কাচের পরম প্রতিসরাঙ্ক। পরম কেন বলছি, কারণ এর বাদে কিছু নেই, অর্থাৎ বায়ু সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্কের কথা বলছি। একে আমরা লিখতে পারি শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, বাই যেহেতু কাচ আছে কাচ মাধ্যমে আলোর বেগের অনুপাত। কাচ মাধ্যমে আলোর বেগকে আমরা বলবো ভিজি, ভি দিয়ে ভেলোসিটি, জি দিয়ে গ্লাস। বোঝা গেল? তাহলে মিউ জি সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ, এই দুটোর অনুপাত। মিউ জি সমান সমান সি বাই ভিজি। এখন শেখার উপায় কি, মনে রাখার উপায় কি, বাঁ দিকেরটা উপরে চলে যায় লবে বা নিউমারেটরে, এবং ডান দিকে যেটা আছে সাফিক্সে যেটা আছে সেই সংক্রান্ত ভেলোসিটিটা কোথায় চলে যায়, হরে বা ডিনোমিনেটরে। কিছু নেই মানে কি ছিল, বায়ু বা শূন্য মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমে বেগ বা শূন্য মাধ্যমে বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ। একই রকম ভাবে যদি মিউ ডাব্লিউ হয় তাহলে আমাদের হবে সি বাই ভি ডাব্লিউ। অর্থাৎ জল মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বা বায়ু মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ। আচ্ছা মিউর মানটা একটু দেখি, যেমন মিউ জি অর্থাৎ কাচের পরম প্রতিসরাঙ্কের মান হলো 1.5, মানটা বসিয়ে দিলাম, এটা মুখস্থ আছে আমার। অর্থাৎ সি সমান সমান 1.5 ইনটু ভি জি। এর অর্থ কি, এর অর্থ হলো যে কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5, এর অর্থ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ কাচ মাধ্যমে আলোর বেগের 1.5 গুণ। অর্থাৎ কাচ মাধ্যমে আলো যেই বেগে প্রবাহিত হবে সেটাকে 1.5 দিয়ে 1.5 দিয়ে গুণ করলে আমরা শূন্য মাধ্যমে আলোর বেগ পাবো। এই একটা সম্পর্ক গেল, এটা একটু লিখে রাখি আমরা। কি পেলাম, এক নম্বর সম্পর্ক আমরা পেলাম হলো, একটা দিয়ে আগে দেখছি f = v বাই ল্যামডা। দুই নম্বর আমরা কি পেলাম, মিউ জি, জিটা দিয়ে দেখি c বাই ভি জি। আচ্ছা এইবার আমরা একটা অন্য জিনিস দেখি। যদি আমরা লিখতাম w মিউ জি, তাহলে আমরা কি লিখতাম, দেখো আমি আগেও বললাম যেটা প্রিফিক্সে থাকবে সেই সংক্রান্ত বেগটা উপরে যাবে, যেটা সাফিক্সে থাকবে সেই সংক্রান্ত বেগটা নিচে আসবে। আমরা ছোট করে লিখছি, এত বড় লিখছি না। তাহলে যেহেতু প্রিফিক্সে বা আগে কি আছে w, তার মানে w মানে ওয়াটার বা জল, তাহলে এখানে যাবে হলো vw। আর যেহেতু সাফিক্সে আছে g মানে গ্লাস বা কাচ, তাহলে এখানে আসবে vg। অর্থাৎ জল মাধ্যম সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা কিন্তু পরম প্রতিসরাঙ্ক না, কারণ একটা নির্দিষ্ট মাধ্যম সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা আমরা বলছি। তাহলে w মিউ g সমান সমান হবে হলো vw বাই vg, অর্থাৎ জল মাধ্যমে আলোর বেগ বাই কাচ মাধ্যমে আলোর বেগ। এটা লিখে নিই, w মিউ g সমান সমান vw বাই vg। এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক আসতে পারি, এটাকে আমরা লিখতে পারি এইভাবে c বাই vg বাই c বাই vw। দেখো লেখা যায় কিনা, কারণ c বাই vg কে আমরা কিভাবে লিখতে পারি, গ্রাফে করি একটু, c বাই vg বাই মানে ভাগ c বাই vw সমান সমান কি হবে, c বাই vg উল্টে যাবে এটা, vw বাই c, c কেটে গেল, সমান সমান vw বাই vg লেখা গেল। vw বাই vg টাকে আমরা এভাবে লিখতে পারি। এবার c বাই vg, এটার অর্থ কি, c মানে হলো শূন্য মাধ্যম আলোর বেগ বাই কাচ মাধ্যম আলোর বেগ। আমরা একটু আগে দেখলাম c বাই vg মানে হলো মিউ জি। একই রকম ভাবে c বাই vw কি হবে, মিউ w। অর্থাৎ w মিউ g সমান সমান কি হবে, মিউ g বাই মিউ w। এটাকে যদি আমরা 1 2 করে লিখি তাহলে লিখব মিউ 1 মিউ 2 সমান সমান, দেখা যাচ্ছে জিটা এই ক্ষেত্রে উপরে চলে যাচ্ছে, মিউ 2 বাই মিউ 1। বুঝা গেল? 1 2 কেন বললাম, যে এটা বোঝানোর জন্য যে শুধুমাত্র এটা কাচ আর জলের জন্যই হবে না, যে কোনো মাধ্যম যাদের আলোকীয় ঘনত্ব আলাদা প্রত্যেকটা মাধ্যমের জন্য এটা সত্যি। তাহলে লিখে দিই 4 নম্বর রিলেশন আমরা কি পেলাম, 1 মিউ 2 সমান সমান মিউ 2 বাই মিউ 1। আর একটা সম্পর্ক আমরা দেখি। আচ্ছা
আমরা কি দেখলাম 1 মিউ 2 সমান সমান মিউ 2 বাই মিউ 1, এটাকে আমরা এভাবে লিখতে পারি না 1 বাই মিউ 1 বাই মিউ 2, ঠিক আছে? বা 1 বাই মিউ 1 বাই মিউ 2 কে আমরা কি লিখতে পারি 2 মিউ 1। বোঝা যাচ্ছে মিউর সাথে যখন মিউ রিলেশন হয়, প্রতিসরাঙ্কের সাথে যখন প্রতিসরাঙ্কের রিলেশন হয়, আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে পরম প্রতিসরাঙ্কের যখন সম্পর্ক হয়, তখন যেটা সাফিক্সে আছে সেটা উপরে চলে যাচ্ছে, প্রিফিক্সটা নিচে চলে আসছে। বেগের বেলাতে কিন্তু উল্টো উল্টো হচ্ছিল। তাহলে 1/2 উপরেরটা আছে সেটা সাফিক্সে চলে যাবে, নিচে আছে যেটা সেটা প্রিফিক্সে চলে আসবে। এবার এগুলোকে সরিয়ে দাও, সম্পর্কটা কি হচ্ছে 1/2 মিউ 1, অর্থাৎ আমরা বলতে পারি 1 মিউ 2 ইনটু 2 মিউ 1 সমান সমান 1। বোঝা গেল? তাহলে 5 নম্বরটা কি পেলাম 1 মিউ 2 ইনটু 2 মিউ 1 সমান সমান 1। আচ্ছা, এটা ফিজিক্যাল মানে কি, ফিজিক্সের মানেটা কি, এটা একটু জানার চেষ্টা করি আমরা। তার জন্য আবার লিখে নিই, দুটা মাধ্যমে বিভেদ তল, আলো গেল, লঘু মাধ্যম ধরে নিলাম, এটা এটাকে ধরলাম ঘন মাধ্যম, তাহলে কি হবে অবিলম্বের কাছে সরে আসবে, এটাকে ধরলাম আই, এটাকে ধরলাম আর। তাহলে যখন আলো এদিক থেকে এদিকে আসছিল, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে দিকে যাচ্ছিল, এটাকে 1 নম্বর মাধ্যম ধরি, এটাকে 2 নম্বর মাধ্যম ধরি, তাহলে আমরা লিখতে পারি 1 মিউ 2 sin i বাই sin r। এইবার আলোর একটা ধর্ম আছে কি, যে যেই পথে আলো আসতে পারে আবার সেই পথে ফিরে যেতে পারে, যেটাকে বলি রিভার্সিবিলিটি অফ পাথ। মানে আমি যদি তোমাকে দেখতে পাই তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এই ছবির জন্য এটা ঠিক। এই ছবিতে আমরা শুধুমাত্র কি চেঞ্জ করি, চলো আমরা অ্যারোটা চেঞ্জ করে দিই, দিকটাকে পরিবর্তন করে দিই, কোণের নামগুলো একই রাখি। তাহলে এই ক্ষেত্রে আলো কোথায় যাচ্ছে 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমে, তাহলে আমরা লিখতে পারি 2 মিউ 1 সমান সমান sin, এক্ষেত্রে আপতন কোণ কোনটা হবে, যেহেতু এদিক দিয়ে আসছে তাহলে r হবে আপতন কোণ, sin r বাই প্রতিসরণ কোণ কোনটা হবে i, sin i। এবার এই দুটোকে গুণ করে দাও, এটাকে আর এটাকে গুণ করে দিলে কি পাবো 1 মিউ 2 গুণ 2 মিউ 1 করলে কি পাবো sin i বাই sin r ইনটু sin r বাই sin i। এটা গেল সব, উপরে থাকবে 1। অর্থাৎ এই সূত্রটা আমাকে রিভার্সিবিলিটি অফ লাইট রে কথা বলে। বোঝা গেল? যে পথে আলো আসে আবার আলো সেই পথে ফিরে যেতে পারে। এইবার একটা জিনিস আমরা দেখে নিই, যে আলো আনডিভিয়েটেড হয়ে অর্থাৎ না বেঁকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়া